আর ক্লাসে কথা বলতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর ক্লাসে কথা বলবা, জড়তা কাটাইতে হবে। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লাইড শো করতেছে তোমাদের কাছে? জি আপু। জি আপু। ওকে, জি তো আপু। আজকে আমরা আমার ফার্স্ট ইয়ারের পছন্দের টপিক হিউম্যান ফিজিওলজি FN 102 এই সাবজেক্টটা নিয়ে পড়বো। আর আমরা চ্যাপ্টার পড়বো চ্যাপ্টার 3 এলিমেন্টারি ক্যানেল। যারা আমাকে চিনো তারা তো জানোই, আমার নাম নূর সাফাইকা নওশিন। আমি এখন তৃতীয় বর্ষে, ক্লাস শুরু হয় না এখনো, তো তৃতীয় বর্ষে উঠছি। আমাদের রিসেন্টলি রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে। এখন রেজাল্টের সংখ্যাটা বললে শো অফ হয়ে যাবে, কিন্তু যেহেতু রেজাল্টটা আমার আমার কোয়ালিটিকে শো করে, তো আমার এবারের সেকেন্ড ইয়ারের রেজাল্ট হচ্ছে 3.90, যেটা ফার্স্ট ইয়ারের রেজাল্টের মিলায়ে 3.85 আসছে। ঠিক আছে, তো আশা করি আমার উপর তোমরা কিছুটা ভরসা করতে পারো, যেন তোমরাও পরবর্তীতে ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে চ্যাপ্টার 3 এলিমেন্টারি ক্যানেল। ঠিক আছে, এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ওয়ার্ডটা কেমন যেন অপরিচিত, তাই না? আমরা কখনো শুনি নাই যে এলিমেন্টারি মানে কি। এলিমেন্টারি শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে। এলিমেন্টারি শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে। এখন কোন শব্দ থেকে আসছে? এলিমেন্টারি ক্যানেল শব্দটা আসছে ল্যাটিন শব্দ এলিমেন্টাম থেকে। উপরে দেখতে পাবা যে ল্যাটিন শব্দ এলিমেন্টাম, এলিমেন্টাম থেকে এই এলিমেন্টারি কথাটা আসছে। এখন এলিমেন্টাম মানে কি? এলিমেন্টাম মানে হইতেছে ফুড বা নারিশমেন্ট। ফুড বা কি বললাম, নারিশমেন্ট। তাহলে এলিমেন্টারি জিনিসটা দিয়ে যদি ফুড বোঝায়, তাহলে ক্যানেল জিনিসটা জানো যে ক্যানেল হচ্ছে একটা নলের মতো জিনিস বা একটা টিউব। ঠিক আছে, তাহলে এলিমেন্টারি ক্যানেল দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নল দিয়ে আমাদের খাবারটা আমাদের দেহে পৌঁছায়, এবং যেভাবে নারিশমেন্ট বা পুষ্টি আমাদের শরীরে ছড়ায় পড়ে, সেই পাথওয়েটাই হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। তো আমরা আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত যে নলটা, এই নলটা নিয়ে আমরা পড়াশোনা করব, যেটা ইংলিশ নাম সিলেবাসে দিছে হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। কয়েকজন হয়তো জয়েন করতেছে। উম, আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপু এই স্লাইডটা কি আমাদের দিয়ে দেওয়া হবে? না, স্লাইড দেওয়া হবে না। স্লাইড হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, স্লাইডটা দেওয়া হবে না। ঠিক আছে, আচ্ছা আপু। ওকে। জয়েন করলো দেখলাম, এখন আবার নাই। আচ্ছা দেখো, এলিমেন্টারি ক্যানেল কি বলছি, যে নল দিয়ে আমাদের খাবার চলাচল করে এবং আমাদের শরীরে পুষ্টি দেয়, সেটাই হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। এলিমেন্টারি ক্যানেলের কিছু সমার্থক শব্দ আছে। এটারে বলা হয় হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক, ডাইজেস্টিভ টিউব। এখন যারা বাংলা ভার্সনে আছো তারা আবার বলবা আপু তো সব ইংলিশে বলতেছে। এলিমেন্টারি ক্যানেলের বাংলা নাম হচ্ছে পৌষ্টিক নালী। তোমরা ইন্টারেই পড়ছো, ইন্টারের যে গাজী আজমলের বই, ওই বইয়ে আছে এলিমেন্টারি ক্যানেলের বাংলা নাম হচ্ছে পৌষ্টিক নালী। যারা ইংলিশে পড়বা তারা জানে রাখো যে এর সমার্থক শব্দ আছে ডাইজেস্টিভ ট্র্যাক, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, এটা ইম্পর্ট্যান্ট, এটাকে জিআই ট্র্যাক বলে। ঠিক আছে, তো অনেক সময় টিচাররা ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে যে জিআই ট্র্যাক দিয়ে কি বুঝাইতেছে, তখন বলবা যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক। তারপর 3 নম্বরে আছে কি ডাইজেস্টিভ টিউব। ঠিক আছে, টিউব মানে নল, ট্র্যাক মানেও নল। তো এগুলা হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের সমার্থক শব্দ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এলিমেন্টারি জি আপু। ক্যানেলটা কি জি বুঝতে আপু। পারছো? ওকে, তাহলে এই যে এলিমেন্টারি ক্যানেলের বাংলা নাম পৌষ্টিক নালী, এই পেজে আমি এতক্ষণ যা বললাম সেটাই লিখছি।
The word elementary comes from the Latin word elementum. Elementum, Latin শব্দ elementum থেকে এই elementary কথাটা আসছে। সবাই নোট করবা অবশ্যই। যার নোট বেসড হবে তার নোট হচ্ছে হোমিনোটসের পেজে দেওয়া হবে। তারপর ৫টা লেকচার তো হবে। তো ৫টা লেকচারে যার যে ফার্স্ট হবে ৫টা লেকচার আমাকে কন্টিনিউয়াস ডেইলি দিবে। তার জন্য আবার ছোট্ট একটু গিফটও আছে। তো সবাই চেষ্টা করবা আমাকে নোটটা জমা দিতে। আমি চেক করে তোমাদের দিব। The word elementary comes from the Latin word elementum. Elementum শব্দ থেকে আসছে which means food and nourishment. Food or nourishment. Elementary মানে হচ্ছে related to food or nourishment. আর ক্যানেল শব্দের অর্থ হচ্ছে একটা টিউব বা নল বা প্যাসেজ মানে ফাঁপা অংশ. So it is called alimentary canal because it is a tube in the body. আমাদের শরীরের মধ্যে একটা নল through which food passes and processed for nourishment, যেটার মাধ্যমে হচ্ছে খাবার আমাদের শরীরে পৌঁছায় এবং প্রসেস হয় আমাদের শরীর যেন সেখান থেকে পুষ্টি নিতে পারে। নেক্সটে এলিমেন্টারি ক্যানেলের একটা সুন্দর ডেফিনেশন যেটা পরীক্ষার জন্য আমাদের দরকার হয়, কারণ যখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক কি বা ডিফাইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা বলবে ডাইজেস্টিভ ট্র্যাক বা এলিমেন্টারি ক্যানেল, এই সমার্থক নামগুলো তোমার জানা রাখতে হবে। ওই সমার্থক নামগুলো জানলে এই সংজ্ঞাটা তুমি দিতে পারবা সুন্দরভাবে। দ্য এলিমেন্টারি ক্যানেল ইজ এ লং, একটা খুবই লম্বা, কেমন লম্বা সেটা আমরা বুঝাইতেছি একটু পরে। মাস্কুলার টিউব মানে কি, মাসেল দিয়ে তৈরি যেই নলটা, মাস্কুলার টিউব অফ 8 to 9 মিটার, 8 থেকে 9 মিটার লং। এখন 8 থেকে 9 মিটার এটা আসলে কতটুকু লম্বা সেটা আসলে আমরা আসলে বুঝি না যে 8 থেকে 9 মিটার কতটুকু লম্বা। আমি যদি ফিটে হিসাব করি, 8 মিটারে হয় 26 ফিট। 26 ফিট মানে আমি যদি একজন মানুষ 1 ফিট ধরে, 1 ফুট, তাহলে এরকম 5 জন রে দাঁড় করাইলে যে আমি ধরো 5 ফিট, আমার মতো আরো 5 জন আমার মাথার উপর দাঁড়াইলে যে লম্বা হবে ওইটা হচ্ছে 26 ফিট। আর ওইটাই হচ্ছে 8 থেকে 9 মিটার। মানে এত লম্বা জিনিস আমাদের শরীরের ভিতর আছে, মুখ থেকে পায়ুপথ পর্যন্ত। The alimentary canal is a long muscular tube of 8 to 9 meter long that starts from the mouth, মুখে শুরু হয়, and ends at the anus. এনাস মানে হচ্ছে পায়ুপথ। তাহলে বাংলা ডেফিনেশনটাও নিচে দেয়া আছে, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশিবহুল পেঁচানো যে নল, এটার নামই হচ্ছে পৌষ্টিক নালী। এর দৈর্ঘ্য কত? প্রায় 8 থেকে 9 মিটার। এখনো জয়েন হইতেছে? ও জয়েন হয় না কেন? তোমরা কি সব ক্লিয়ার দেখতেছিলে এতক্ষণ? আরে বৃষ্টি জি আপু। আসছিল, বৃষ্টি আসছিল দেখে কারেন্ট নেট সব ড্যাম হয়ে গেছে। আচ্ছা, ওরে জয়েন দিতে পারতেছি না। 100 জন পূরণ হয়েছে, আমারটা তো জয়েন নেওয়া যায়, নেওয়া যাইতেছে না কেন? 101 জন হয়েছে। এতদিন 100 জন জয়েন করে নাই। সেকেন্ড ইয়ারে 167 জন আমাদের গ্রুপে জয়েন করছিল, কিন্তু ক্লাসে 100 জন জয়েন করে নাই। তোমাদের আবার অর্ধেক জয়েন হয়েছে, দেখা যাক আর জয়েন করানো যায় কিনা। আচ্ছা, এলিমেন্টারি ক্যানেল আমরা পড়তেছিলাম। আর আর কাউরে এখন জয়েন নেব না, কারণ এটা খুব ডিস্ট্রাক্ট হয় ক্লাসের মাঝে। এলিমেন্টারি ক্যানেল হচ্ছে লং মাস্কুলার টিউব, যেটা হচ্ছে 8 থেকে 9 মিটার লম্বা। বাংলা ডেফিনেশনটাও পাইছো। এখন পরীক্ষার মধ্যে যেটা আসে, এলিমেন্টারি ক্যানেল ওয়ার্ড তোমরা পরীক্ষায় কখনোই দেখতে পাবা না। তোমরা দেখতে পাবা যে ডাইজেস্টিভ সিস্টেম, এই জিনিসটাই বেশি দেখবা। ডিসক্রাইব দ্য ডাইজেস্টিভ সিস্টেম উইথ ডায়াগ্রাম। যাদের সামনে ইন কোর্স ছিল
বা যাদের গভর্নমেন্ট কলেজের যাদের ইন কোর্স ছিল, ওদের ইন কোর্সে প্রত্যেকবারই যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই প্রশ্নটা। আমাদের সময় আসছে, আমি সাজেশন দিছিলাম সেকেন্ড ইয়ার যারা এখন আছে সেকেন্ড ইয়ারে, ওদেরকে আমি ছবি আঁকা শিখাই দিছিলাম, ওইটা ওদের পরে ইন কোর্সে আসছে। মানে এই জিনিসটা প্রত্যেক ইন কোর্সে কেন জানি দিয়ে দেয়, এর কারণও আছে। কারণ এটা যদি তুমি পারো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের বেসিক ধারণা যে তোমার আছে এটা বোঝা যায়। তো এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আজকে আমাদের পুরাটা ক্লাসই এটার উপর থাকবে। Describe the digestive system with diagram. ছবি সহ ডাইজেস্টিভ সিস্টেমটা কি? এখন আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে এলিমেন্টারি ক্যানেল বা ডাইজেস্টিভ ট্র্যাক, যেটা হচ্ছে নল। কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি তাহলে? এখানে দেখো এই ছবিটা, এখানে মুখ থেকে শুরু করে আমাদের এই লাইনটাকে বলা হয় ইসোফেগাস, তারপর আছে স্টোমাক, তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এইখানে কোনো গ্ল্যান্ডের উপস্থিতি নাই। মুখ থেকে একটা পাইপ ধরো শুরু হয়েছে, এই পাইপটা শেষ হয়েছে পায়ুতে যে, এর মাঝে ওর কোনো ব্রেকডাউন নাই। ও একদম মুখ থেকে সোজা শুরু হয়ে পায়ুতে গিয়ে শেষ হয়েছে, হয় মাঝে গিয়ে ওর স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। আর যখন এই স্ট্রাকচারটার মধ্যে লিভার, গল ব্ল্যাডার, প্যানক্রিয়াস, এই তিনটা, তারপর হচ্ছে আবার স্যালিভারি গ্ল্যান্ড, যখন আমাদের ওই স্ট্রাকচারটার সাথে গ্ল্যান্ড গুলো আমরা যুক্ত করব, চারটা বললাম, লিভার, প্যানক্রিয়াস, স্যালিভারি গ্ল্যান্ড, আরেকটা কি, গল ব্ল্যাডার। এই চারটা যখন যুক্ত হবে ওই স্ট্রাকচারটার সাথে, তখন এই সম্পূর্ণ ছবিটার নামই হয় হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম, তাহলে দুটোটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে নল, এই সম্পূর্ণ নলটাই হইতেছে এলিমেন্টারি ক্যানেল। আর যখন আমাদের এই গ্ল্যান্ড, লিভার, গল ব্ল্যাডার, প্যানক্রিয়াস, তারপর স্যালিভারি গ্ল্যান্ড যখন একসাথে যুক্ত হচ্ছে, তখন এই টোটালটার নাম হয়ে যাচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। ঠিক আছে, পৌষ্টিক তন্ত্র। এলিমেন্টারি ক্যানেল আর ডাইজেস্টিভ সিস্টেমের পার্থক্য তাহলে কোথায় দেখো? দ্য কন্টিনিউয়াস টিউব, এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। আর ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এলিমেন্টারি ক্যানেল তো আছেই, সাথে গিয়ে স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, গল ব্ল্যাডার, প্যানক্রিয়াস, এই চারটাও যুক্ত হচ্ছে। এই সবটাকে মিলে বলে ডাইজেস্টিভ সিস্টেম। আর এইটারই স্ট্রাকচার রাখতে বলে, তারপর বলে যে একটু ছোটভাবে ডিসক্রিপশন দিতে বলে। এটাই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আর এলিমেন্টারি ক্যানেল। যারা বাংলা, বাংলা যাদের বুঝতে সুবিধা হয়, দেখো পৌষ্টিক তন্ত্র, যেটার ইংলিশ নাম আমরা বলতেছি ডাইজেস্টিভ সিস্টেম, তন্ত্র, সিস্টেম, এইটার একটা পার্ট হচ্ছে পৌষ্টিক নালী, এলিমেন্টারি ক্যানেল যেটা, আর একটা পার্ট হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, বা হচ্ছে আমাদের যে গ্ল্যান্ড গুলো আছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের চ্যাপ্টারের নাম যদি ডাইজেস্টিভ সিস্টেম টাইপের দিত তাহলে এটা খুব সুন্দর হইতো, কিন্তু ম্যাডামরা এটার নাম এলিমেন্টারি ক্যানেল দিছে, শর্ট নামটা দিছে। আচ্ছা, তো এতক্ষণ তোমাদের কি ক্লিয়ার হয়েছে যে কোনটা এলিমেন্টারি ক্যানেল আর কোনটা ডাইজেস্টিভ সিস্টেম? ঠিক আছে, একজনকে জি ধরি, আপু। দাঁড়াও, একজনকে ধরি। ফারিয়া করিম, তুমি বলো। এদিকে দেখো, জি আপু। আমাদের যে বাম পাশের ছবিটা আছে এটার নাম কি? বাম আপু পাশেরটা? এটা ডাইজেস্টিভ সিস্টেম। বাম পাশেরটা আপু এলিমেন্টারি ক্যানাল হবে, ডান হ্যাঁ, পাশেরটা ডাইজেস্টিভ ডান সিস্টেম। পাশেরটা ডাইজেস্টিভ সিস্টেম আর বাম পাশেরটা কি, এলিমেন্টারি ক্যানেল। ঠিক আছে, এলিমেন্টারি ক্যানাল। ওকে, ঠিক আছে তোমার। তো আমরা শিখলাম হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, যেটা বাংলা পৌষ্টিক নালী, আর ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। এখন ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু আমাদের আঁকতে বলে, তো এর একটা ডেফিনেশনও আমাদের জানা দরকার। কারণ তোমাদের যে কোনো প্রশ্নই শুরু করার আগে, যেমন
প্যানক্রিয়াস নিয়ে কিছু জিজ্ঞেস করছে? ফার্স্টে প্যানক্রিয়াসটা কি, এরকম ডেফিনেশনটা সবার ফার্স্টে দিতে হয়। সব প্রশ্নের আগে ডেফিনেশন দেওয়াই লাগে। তো ডাইজেস্টিভ সিস্টেম থেকে যদি প্রশ্ন আসে, তোমার ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি সেটা বলতে হবে। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ দ্য কালেকশন অফ অর্গানস। অর্গান মানে আমাদের শরীরের ভেতরে যে অঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলার হচ্ছে কানেকশন, collection of organ consisting of the alimentary canal and accessory digestive gland. accessory মানে কি? আমরা যে accessory পরি, কানের দুল, হাতের চুড়ি, এগুলো হচ্ছে আমাদের শরীরের এক্সট্রা পার্ট। তো এগুলো বলতেছে যে alimentary canal and accessory digestive gland, এক্সট্রা হিসেবে আছে digestive gland গুলা, যারা একসাথে কাজ করে, দ্যাট ওয়ার্ক টুগেদার টু ইনজেস্ট ফুড। ইনজেস্ট মানে কি? আমি ধরো ভাত খাচ্ছি, মুখে যে ঢুকাইলাম, এটাই হচ্ছে ইনজেস্ট করছে আমি, ইনজেস্ট ফুড, ডাইজেস্ট ইট ইনটু স্মল মলিকুল। তারপর আমি চাবাইলাম, চাবানোর পর আমি গিলার পরায় সেটা আমার স্টোমাকে গেল, ওইটা আরো বেশি ভাঙলো ছোট ছোট মলিকিউলে, ডাইজেস্ট হইলো, তার মানে তারপর হচ্ছে সেখান থেকে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেটা অ্যাবসর্ব হইলো। তারপর যেগুলো অদরকারি, যেমন ডায়েটারি ফাইবার থাকে, কিছু অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, সেগুলো রিমুভ ওয়েস্ট ফ্রম দ্য বডি। তো এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সংজ্ঞা, সেটা একটা প্রপার সংজ্ঞা। দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ দ্য কালেকশন অফ অর্গান, organelle collection consisting of the alimentary canal and accessory digestive gland that work together to ingest food, খাবার খাওয়া, digest it into small molecule, absorb nutrients and remove, চারটা কাজ। ingest মুখে নেওয়া, তারপর হচ্ছে ডাইজেস্ট, 3 নাম্বার হচ্ছে এবজর্ব, তারপর হচ্ছে কি রিমুভ। চারটা কাজ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের মেইন কাজ। এই পেজে দেখো, the digestive system performs four main function, চারটা মেইন ফাংশন: ingestion, digestion, absorption, elimination। ওয়ার্ডগুলা দেখেই বোঝা যায় যে কোনটা কি কাজ করে। ডাইজেশন, ডাইজেশন জিনিসটা কি, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসছে। আম, প্রশ্নটা আমি গুছাইছিলাম, 2017 সালে আসছে তোমাদের যে হোয়াট ইজ ডাইজেশন। এই যে হোয়াট ইজ ডাইজেশন, পরিপাক কি, তাহলে আবার দেখো 2021 সালেও আসছে হোয়াট ইজ ডাইজেশন। দেখা যাইতেছে স্ক্রিন? দুই হাজার জি একুশ আপু। দুই জি হাজার আপু। সতেরো দেখো 2 সালে আসছে যে ডাইজেশন কি, তার মানে তোমাদের ডাইজেশন কি এই জিনিসটা সংজ্ঞা জানতে হবে। ডাইজেশন কি? ডাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে কমপ্লেক্স খাবারগুলা ছোট ছোট মলিকিউলসে ভাঙে, যাতে আমাদের শরীর খুব সহজে সেগুলা শোষণ করতে পারে, এবজর্ব করে পুষ্টি উপাদান নিয়ে সেগুলা আমাদের শরীরে কাজে লাগাতে পারে। ব্রেকিং ফুড ইনটু স্মল মলিকিউল, ঠিক আছে? ডাইজেশনের মাধ্যমে কমপ্লেক্স ফুডগুলা কি হয়, সিম্পল নিউট্রিয়েন্টসে পরিণত হয়। ওকে, এখন আমরা দেখব আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে মেইন পার্টস গুলা আছে, সেই পার্টস অনেকেই নাম জানো, অনেকে জানো না। তো আমরা আজকে সেগুলা রিভিউ দিব, ডাইজেস্টিভ সিস্টেমে কি কি পার্ট আছে। ওকে, ডাইজেস্টিভ সিস্টেমে নর্মালি 2টা পার্ট আছে, শুরু থেকে আমরা দেখতেছি। একটা হইতেছে এলিমেন্টারি ক্যানেলের যে পার্ট গুলা, আর একটা আছে হচ্ছে এক্সেসরি অর্গানস গুলা। তো আমরা 7টা এলিমেন্টারি ক্যানেলের পার্ট পাইছি: মাউথ, মুখ, এসোফেগাস, এসোফেগাস যেটার মাধ্যমে হচ্ছে খাবার মুখ থেকে আমাদের পাকস্থলীতে পৌঁছায়, এই নালীটার নাম হইতেছে ইসোফেগাস। তারপর দেখো, সবাই জানো স্টোমাক, এটা হচ্ছে পাকস্থলী। স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বৃহদান্ত, রেকটাম, এনাস মলদ্বার, আর পায়ুপথ। তারপর আছে হচ্ছে আমাদের এক্সেসরি অর্গান, এক্সেসরি অর্গান যেগুলো লিভার, প্যানক্রিয়াস, গল ব্ল্যাডার, স্যালিভারি গ্ল্যান্ড। তো চলো ফার্স্টে আমরা এলিমেন্টারি ক্যানেলের যে পার্টগুলো আছে এগুলো একটু ডিটেলসে দেখব। আর যে এক্সেসরি অর্গান আছে,
এই চারটা অনেক ডিটেলসে পড়া পড়া লাগবে। পরের ক্লাসগুলাতে আমরা অনেক বেশি ডিটেলসে এগুলা দেখা লাগবে। এই জন্য আমরা আজকের ক্লাসে এলিমেন্টারি ক্যানেলের যে 7টা পার্ট আছে এই 7টা পার্ট নিয়ে দেখব। তো ফার্স্টে আছে হচ্ছে আমাদের মাউথ, ওরাল ক্যাভিটি। মাউথকে কি বলা হয়? ওরাল ক্যাভিটি। দ্য মাউথ ইজ দ্য ফার্স্ট পার্ট। আমরা যখন খাবার খাই সবার ফার্স্টে মুখে যায়, ঠিক আছে? তবে ডাইজেশন শুরু হওয়ার ফার্স্ট যে প্রসেসটা সেটা কিন্তু চোখে দেখেই শুরু হয়। যখন আমরা একটা মজার খাবার সামনে দেখি বা খুব সুগন্ধ আসে তখন এমনিতে আমাদের মুখে লালা তৈরি হইতে থাকে যে এবার আমি খাবো। তো ওইখান থেকে শুরু হয়ে যায় ডাইজেশনের মেইন প্রসেস। তবে মুখের মাধ্যমে, মুখে ঢুকানোর মাধ্যমে আর কি অফিসিয়ালি শুরু হয়। মাউথটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। দ্য মাউথ ইজ দ্য ফার্স্ট পার্ট। ফার্স্ট মানে সবার প্রথমে মুখে তো ঢুকাই। ফার্স্ট পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এটার মধ্যে কি কি আছে? আমাদের দাঁত আছে, জিহ্বা আছে, আর আছে স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড থেকে যদি রস নিঃসৃত না হইতো তাহলে আমাদের খাবার, যেমন ধরো শর্করা, ফার্স্টেই মুখে ব্রেকডাউন হয়, ওইটা ব্রেকডাউন হইতো না। তো স্যালিভারি গ্ল্যান্ড গুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মুখের মধ্যে আছে দাঁত, জিহ্বা আর স্যালিভারি গ্ল্যান্ড। ফাংশনস কি? মুখের ফাংশন কি? এটা নর্মালি বুঝে যে মুখে আমরা কি করতেছি, দাঁত দিয়ে চাবাইতেছি, চাবাইয়ে বড় খাবারটাকে ভাঙতেছি না। ফার্স্টে বলতেছে ইনজেশন, ফুড এন্টার্স ইনটু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, মুখে ঢোকানোর পার্টটা বলতেছে। 2 নম্বরে বলছে হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, দাঁত দিয়ে যে চাবাইতেছি, বড় খাবার, বড় পিসটাকে ছোট করতেছি, ছোট ছোট করে আমরা কিন্তু একটা মন্ডের মতো আকৃতিতে শেপ ধারণ করতেছে আমাদের খাবারটা, যেটাকে বলা হয় হচ্ছে ইংলিশে বোলাস, BOLOLUS, বোলাস। আমরা দাঁত দিয়ে চাবানোর মাধ্যমে খাবারটাকে মন্ডের মতো পরিণত করতেছি, যেটাকে বলতেছে বোলাস, ঠিক আছে? এখন দেখো স্যালিভারি গ্ল্যান্ড নিয়ে যে বললাম যে স্যালিভারি গ্ল্যান্ড খুব ইম্পর্ট্যান্ট। কি কি স্যালিভারি গ্ল্যান্ড আছে দেখো? প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তিনটা স্যালিভারি গ্ল্যান্ড, খুব ইজি। তিনটা স্যালিভারি গ্ল্যান্ড আছে। 1 নম্বরে হচ্ছে আমাদের জিহ্বার নিচে থাকে, জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল হচ্ছে আমাদের জিহ্বার নিচে থাকে। সাবম্যান্ডিবুলার আমাদের যে এই থুতনি, এটাকে বলা হচ্ছে ম্যান্ডিবল। তো ম্যান্ডিবলের কাছে যেটা থাকে সেটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর হচ্ছে কি প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আমাদের কানের এদিক দিয়ে থাকে। এখানে ছবিটা দেখলে তোমরা দেখবা সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে থাকে, সাবম্যান্ডিবুলার ম্যান্ডিবলের নিচে থাকে, প্যারোটিড গ্ল্যান্ড কোথায় থাকে? কানের একটু নিচে থাকে। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি খুব ফাস্ট হয়ে যেতেছে তোমরা যারা নোট করতেছো, নাকি ঠিক আছে? আপু একটু ফাস্ট হচ্ছে। আচ্ছা, আর একটু স্লো বলবো না তাইলে। আবার 100। আচ্ছা, তাহলে দেখো কি কি আছে। দেখো আমাদের স্যালিভারি গ্ল্যান্ডের 3টা পার্ট আছে বললাম। জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, তারপরে থাকে ম্যান্ডিবলের নিচে সাবম্যান্ডিবুলার, আর কানের নিচে থাকে প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে? 3টা গ্ল্যান্ড থাকে। আমরা সবটা আরেকবার লাস্টে রিভিউ দিব, তাই কারো টেনশন করার কিছু নাই। এই গেল আমাদের মুখের পার্ট, ফার্স্ট পার্ট। ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে মাউথ। মাউথ দেখলাম আমরা কি হয়, আমরা খাবার ঢুকাই আর এখানে মেকানিক্যাল ডাইজেশন হয়। তারপরে যে পার্টটা সেটার নাম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস জিনিসটা কি? ডাইজেস্টিভ ট্র্যাকের ছবি যদি দেখাই, ভালো ছবি কই গেল? আচ্ছা দেখো, আমাদের মুখের পরে যেই নল দিয়ে স্টোমাকে খাবারটা পৌঁছাচ্ছে, এই এখান থেকে শুরু করে এই পার্টটাকে বলা হয় হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস, এই মাঝখানের নলটা, যেটাকে বাংলায় মনে হয় অন্ননালী বলা হয়, ইসোফেগাস।
এটার নাম হইতেছে ইসোফেগাস। এখন আমরা ইসোফেগাস নিয়ে জানবো যে ইসোফেগাস জিনিসটা কি। ইসোফেগাস হচ্ছে একটা নল, মাস্কুলার টিউব। কেন বলতেছে? এটা মাসেল দিয়ে তৈরি। দ্য ইসোফেগাস ইজ এ মাস্কুলার টিউব, মাসেল দিয়ে তৈরি, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার লং, 25 সেন্টিমিটারের মতো লম্বা, কানেক্টিং দ্য থ্রোট, যেটাকে বলে ফ্যারিংস, বাংলায় বলে গলবিল। ফ্যারিংস এর সাথে স্টোমাকের কানেকশন করে হইতেছে এই ইসোফেগাস। এখন অনেকে হচ্ছে গিয়ে ফ্যারিংস কি এটা ভুলে গেছো, অনেকের মনে আছে অনেকে ভুলে গেছো। তো যারা ভুলে গেছে তাদের জন্য আমি বলি, দেখতে পাইতেছো ছবি? আমাদের এই যে জি এ- আপু। এতটুক পার্ট, ইসোফেগাসের আগের উপরের পার্টটা, এই উপরের পার্টটার নাম হচ্ছে গিয়ে ফ্যারিংস। ঠিক আছে, আরেকটু যদি ডিটেলসে দেখাই, ফ্যারিংস, ফ্যারিংস। আচ্ছা, এখানে তো বড় হইতেছে না, তাও দেখো এই যে কানের এখান থেকে আমাদের গলা পর্যন্ত যে পার্টটা, এটার বলতেছে ফ্যারিংস। এই ফ্যারিংস আর স্টোমাকের মাঝখানে যে কানেকশনটা করে, এটা হচ্ছে ইসোফেগাস। আমরা এখন পড়তেছি ইসোফেগাস। ঠিক আছে, তো এখন দেখি যে ইসোফেগাসে কি হয়। ইসোফেগাসের আমরা বললাম যে 25 সেন্টিমিটার লং। ওর ফাংশন কি? ও ফার্স্টে ট্রান্সপোর্ট করে খাবার, আর হচ্ছে পেরিস্টালসিস পদ্ধতিতে খাবার। এখন একটা মজার জিনিস আছে, তুমি যদি কোনো একটা মানুষকে উল্টা করে ঝুলায় রাখো, তারপরও ওর পেরিস্টালসিস পদ্ধতিতে খাবারটা ওর স্টোমাকে পৌঁছায় যাবে। কারণ আমাদের যে খাবারগুলা ইসোফেগাসের মধ্যে, ওগুলা গ্র্যাভিটির উপর নির্ভর করে না। ওইটা নির্ভর করে এই যে পেরিস্টালসিস পদ্ধতিতে কি করতেছে, ও যে ঠেলায় ঠেলা ধাক্কায় স্টোমাকের কাছে নিতেছে। এখন কোনো মানুষের উল্টা ঝুলায় রাখলেও ওর ওর মধ্য দিয়ে খাবার স্টোমাক পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, সো ইসোফেগাসের দুইটা ফাংশন, ট্রান্সপোর্ট ফুড আর হচ্ছে পেরিস্টালসিস। ঠিক আছে, ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এখন যার মনে করো ক্লাস একটা টাইমে বোর লাগে, ঘুমে ধরে, তো তার জন্য আমরা একটা এলিমেন্টারি চ্যাপ্টার রিলেটেডই একটা কেস স্টাডি বলে, মানে কোন একটা রোগীর ধরো কোনো রোগ হয়েছে, সেই রোগটা বিশ্লেষণ করব, আমরা কি সমাধান বের করব, ওই জিনিসটারই বলা হয় কেস স্টাডি। এখন আমরা যেহেতু এলিমেন্টারি ক্যানেল পড়তেছি, এই রিলেটেড আমরা একটা কেস স্টাডি দেখব। আমরা এতক্ষণ পড়লাম মাউথ আর ইসোফেগাস নিয়ে, রাইট? এই দুইটা এখন আমরা একটু সাইডে রাখি। এখন আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটা কেস স্টাডি দেখব। সামির স্টোমাক প্রবলেম। সামিরের কি হয়েছে? সামিরের স্টোমাকে প্রবলেম হয়েছে। কেন প্রবলেম হয়েছে চলো দেখি। কই গেল প্রবলেম? পিৎজা কই? আচ্ছা, সামির কি হয়েছে? সামির হচ্ছে 10 বছর বয়সী একটা ছেলে। ও পিৎজা, চিজ পিৎজা খাইতে ওর খুব পছন্দ। একদিন বিকালে ও চিজ পিৎজা খাইছে। খাওয়ার পরে ওর কি হয়েছে? পেট ব্যথা এবং গ্যাস। চিজ পিৎজা খাওয়ার পরে দেখা গেল যে পেট ব্যথা গ্যাস শুরু হয়ে গেছে। একটু পরে আবার ওর ডায়রিয়াও শুরু হয়েছে। তো ফার্স্টে নর্মালি বাপ মা যেটা ভাবে যে হয়তো পেট ফাইপা গেছে, গরমের কারণে হয়েছে, বা কোনো একটা কারণে হয়েছে। তারপর এটা ধরো আপনার ঠিকও হয়ে গেল, কিছু যত্ন টত্ন নেওয়ার পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেল, ওর পেট ব্যথা ডায়রিয়া ধীরে ধীরে কমলো। তারপর একদিন ও হচ্ছে আইসক্রিম খাইতে গেছে। আইসক্রিম খাওয়ার পরে আবারও ওর এই সমস্যা দেখা দিছে। কি হয়েছে? ওর পেট ব্যথা, গ্যাস, ডায়রিয়া। এখন ফার্স্টে তো ওর বাবা মা এটাকে পাত্তা দেয় নাই। তারপর দেখলো যে পিৎজা, মিল্ক, আইসক্রিম, এই জিনিসগুলা, চিজ পিৎজা, স্পেশালি চিজ পিৎজা, এগুলা খাওয়ার পরেই ওর হচ্ছে এই সমস্যাগুলা হয়। তারপর ওরে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার সব লক্ষণ দেখা বলল যে সামিরকে ডেইরি প্রোডাক্ট খাওয়ানোই যাবে না। সামিরের খাবার থেকে ডেইরি যত প্রোডাক্ট আছে সবকিছু বাদ দিতে হবে। ঠিক আছে,
এখন একটা প্রশ্ন। ল্যাকটোজ ইনটলারেন্স। হ্যাঁ, হ্যালো, আচ্ছা দেখো প্রশ্নটা কি। ল্যাকটোজ ইনটলারেন্স বলছে। হ্যাঁ, এটা তো তোমরা তো সবই পারো। এটা দেখো, why does Samir feel sick after eating foods that contain milk or cheese? কেন মিল্ক চিজ খাওয়ার পরে ওর এই সমস্যা হইল না? এখন তিনটা অপশন আছে। সামিরের স্টোমাক খুব বেশি অ্যাসিড তৈরি করে ফেলছে, সামির ক্যানট প্রপারলি ডাইজেস্ট ল্যাকটোস, নাকি সামির ইজ অ্যালার্জিক টু হুইট ইন পিজা ডট। বা ভোট দেয়া শিখে গেছে মেয়েরা, আমার বলাও লাগে নাই। সেকেন্ড ইয়ারে তো আমি শিখাই দিছিলাম। ভেরি গুড। কিভাবে দেয়? এই যে এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি ঢুকতে পারবা ভোটের অপশনে। ঠিক আছে, যারা পারছো ভোট দিছো, সমস্যা নাই। আহ, আবার একজন ভোট দিছে যে সামির স্টোমাক প্রডিউস টু মাচ অ্যাসিড। ঠিক আছে, যে কোনো সমস্যাই হতে পারে, কিন্তু ডাক্তার টেস্ট করে বুঝলো যে সামিরে কোনো ডেইরি প্রোডাক্ট খাওয়ানো যাবে না। এই জন্য আমরা ধরে নিব যে সামিরের যে সমস্যাটা সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। এখন আমরা তো খুব সহজে বললাম ল্যাকটোজ ইনটলারেন্স, কিন্তু জিনিসটা কেন হয়, ল্যাকটোজ ইনটলারেন্স কেন হয়? আমরা যে এলিমেন্টারি ক্যানেলটা পড়তেছি, এর মেইন উদ্দেশ্যই হচ্ছে এই জিনিসগুলা বোঝা যে ল্যাকটোজ ইনটলারেন্স কেন হয়। তো ওইটাই আমরা ক্লাসে দেখবো। এটা এখন তোমাদের কাছে, তোমাদের মাথায় ঘুরুক যে কেন হয়। ক্লাসের শেষে আমরা দেখব যে আসলে কেন হয়। ঠিক আছে, তো আমরা এতক্ষণ পড়লাম যে মাউথ, ইসোফেগাস। এরপর আমরা কি পড়বো দেখো, স্টোমাক। স্টোমাক পাকস্থলী। পাকস্থলীতে কি হয় দেখো, পাকস্থলী হচ্ছে একটা জে শেপ মাস্কুলার স্যাক। তোমাদেরকে এখন জানতে মন চাইতেছে কেন হয় ল্যাকটোজ ইনটলারেন্স? আমরা পড়ার হ্যাঁ পরেই আপু। দেখি, আমরা পড়ার পরে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত একটু কি করবা, আর ধৈর্য ধরো। স্টোমাক, স্টোমাকে কি হয় দেখো, স্টোমাক ইজ এ জে শেপড মাস্কুলার স্যাক। জে শেপ, জে এর মতো দেখতে, এই জন্য বলছে জে শেপ মাস্কুলার স্যাক, লোকেটেড ইন দ্য আপার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন কি বলছে? তুমি যদি তোমার হাত বাম হাত বাম পাশের ভিতরের দিকে চাপ দাও, এই পাশটার মধ্যে যেখানে তোমার রিবস শেষ হইতেছে, এই পাশটার মধ্যে যদি তুমি ধরো, তাহলে তুমি এই স্টোমাকটা, মনে করো এই জায়গার মধ্যে স্টোমাকটা থাকে, ধরতে তো পাবা না, মাসেল আছে, কিন্তু তুমি বুঝতে পারবা তোমার যে বাম পাশের রিবস আছে, রিবসটা যেখানে শেষ হয়েছে, সেটা বরাবর হাতটা ঢুকাইলে ওই প্লেসটার মধ্যে হচ্ছে স্টোমাক বা পাকস্থলী থাকে। ঠিক আছে, দ্য স্টোমাক ইজ জে শেপড মাস্কুলার স্যাক লোকেটেড ইন দ্য আপার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন মানে অ্যাবডোমেনের উপরের দিকে, অ্যাবডোমেনের পেটের উপরের পাশটার দিকে হচ্ছে থাকে আমাদের স্টোমাক। পেটের দিকে কি থাকে তাহলে? স্মল ইন্টেস্টাইন। আর এর একটু উপরে থাকে কি? স্টোমাক। স্টোমাকের ফাংশন কি আমরা সবাই জানি। স্টোমাকে কি করে, খাবারটা যখন ইসোফেগাস দিয়ে ঢুকে কিছুক্ষণ সময় সেটা স্টোমাকে থাকে এবং ধীরে ধীরে ওইটা কি হয়, আস্তে আস্তে ভাঙে এসিডের কারণে বা আরো বিভিন্ন এনজাইম থাকার কারণে। তো ফাংশনস দেখো, স্টোরেজ অফ ফুড। একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে স্টোমাক, সেটার মধ্যে 1.5 লিটার পর্যন্ত খাবার ধরে রাখতে পারে। 1.5 লিটার মতো ওর হচ্ছে কি ধরে রাখার ক্ষমতা আছে। দ্য স্টোমাক ক্যান হোল্ড অ্যাবাউট 1 to 1.5 লিটার অফ ফুড। 2 নাম্বার দেখো, মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন কি করে, এই যে আমাদের স্টোমাকের ভিতরেও কিন্তু সংকোচন প্রসারণ হয়, এটারই বলতেছে মেকানিক্যাল ডাইজেশন। এটার মাধ্যমে হয় খাবার আর একটু ভাঙা যেতে সাহায্য করে। তারপর দেখো এটার মধ্যে তো থাকে হচ্ছে বিভিন্ন এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম। ওটাই বলছে 3 নাম্বার যে কেমিক্যাল ডাইজেশন হয়, যেমন প্রোটিনকে পেপটাইডে পরিণত করে পেপসিন এনজাইম। আর আমাদের স্টোমাকের ভিতরে খাবারের এই যে সংকোচন প্রসারণ, বিভিন্ন এসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এনজাইম, এই সব কিছু মিলায় খাবারটাকে কি কিসে পরিণত করে, একটা কাইমে পরিণত করে, ফরমেশন অফ কাইম। এটা কি কাইম জিনিসটা কি? সেমি লিকুইড। একদম লিকুইডও না, আবার একদম সলিডও না, সেমি লিকুইড একটা পেস্টের মতো, যেটা নাম হচ্ছে কি কাইম। 5 নাম্বার বলছে কি,
কন্ট্রোলড রিলিজ। কি কন্ট্রোল রিলিজ করে দেখো, স্টোমাক যে আছে, স্টোমাকের উপরের দিকে আরে কই গেল, স্টোমাকের উপরের দিকে একটা স্প্রিংটার আছে যেটা হচ্ছে স্টোমাকরে ইসোফেগাস থেকে আলাদা করে রাখে। আর ওর নিচের দিকে একটা স্প্রিংটার আছে, স্প্রিংটার বলে। এই দুইটা হইতেছে দুইটার মুখ বন্ধ করে রাখে এই দুই পাশে। স্টোমাক থেকে একদম ঠাস করে ডিউডেনামে অনেকগুলা বের হয়ে যাইতেছে এরকম না, ধীরে ধীরে করে টাইম নিয়ে ডিউডেনামে বের হয়। এটারই বলছে যে কন্ট্রোলড রিলিজ কাইম স্লোলি ইন্টার্স ইনটু দ্য ডিউডেনাম থ্রো পাইলোরিক স্প্রিংটার। এখন পাইলোরিক স্প্রিংটার জিনিসটা কি, আমরা বলছি যে দুইটা স্প্রিংটার না বললে আমরা সহজে মনে বোঝার জন্য বলি যে দুইটা ধরো এরকম আংটা আছে যেটা হইতাছে ভাবে আটকায় রাখে, নিচের যে আংটা এটারে বলতেছে হচ্ছে কি পাইলোরিক স্প্রিংটার। আর উপরের পার্টটার নাম কি, লোয়ার অ্যাবডোমেন স্প্রিংটার কি যেন ছিল, দাঁড়াও দেখা বলি। লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার। যারা বোঝো নাই লেখা দিই। এই যে এই উপরের দিকে একটা স্প্রিংটার থাকে আর নিচের দিকে একটা স্প্রিংটার থাকে। স্প্রিংটার উচ্চারণ করতে কত কষ্ট হইতেছে। উপরের দিকটারে বলতেছে লোয়ার ইসোফিজিয়াল স্প্রিংটার। লোয়ার ইসোফিজিয়াল, লোয়ার লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার। আরে এইচ, আচ্ছা, উপরের যে স্প্রিংটারটা থাকে যেটার কারণে কি হয়, আমাদের খাবার ইসোফেগাস দিয়ে স্টোমাকে আসার পর আবার ইসোফেগাসে যেন ব্যাক না যাইতে পারে, এর জন্য খাবারটা ঢোকার পরে ও এই মুখটা বন্ধ করে দেয়। যে জিনিসটা এই মুখ বন্ধ করে দেয় সেটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার। আর নিচ থেকে যেন আবার খাবার যেগুলা ঢুকছে এগুলা ঠুস করে বের না হয়ে যেতে পারে, ওইখানে আবার একটা স্প্রিংটার আছে মুখ বন্ধ করে রাখে। সেটার নাম হইতেছে কি, সেটার নাম হচ্ছে পাইলোরিক স্প্রিংটার। পাইলোরিক স্প্রিংটার লেখা তো মানে দেখা যায় না। পাইলোরিক, এখানে আমি আর দিয়ে দিছি। স্ফিংটার লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার। আর এখানে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, এই দুইটার কারণে কি হয়, আমাদের খাবার যেটা ঢুকার সেটা ঢুকে, যেটা বের হবে না ওইটা বের হয় না, ভিতরেই থাকে যেন। এই জন্য এই দুইটা স্প্রিংটার হচ্ছে কি হেল্প করে। তারপর স্টোমাক তো পড়লাম, স্টোমাকের পরে আছে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাবডোমেনে থাকে, অ্যাবডোমেনের পার্টটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের। দা স্মল ইন্টেস্টাইন হচ্ছে সবচেয়ে বড়। আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমরা বললাম যে 26 ফিট এত বেশি বড়, এর মধ্যে বেশিরভাগ পার্টই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের। স্মল ইন্টেস্টাইন হচ্ছে 6 থেকে 7 মিটার, যেটা বলতেছে 22 ফিট লং। আমাদের স্মল ইন্টেস্টাইন অনেক বেশি পেঁচানো থাকে, এজন্য অনেক অল্প জায়গার মধ্যে এটাকে ধরে রাখা যায়। এটার 3টা পার্ট আছে, ডিওডোনাম, জেজুনাম এবং ইলিয়াম। এটা তো সবাই পড়ছি আমরা ইন্টারে। ডিওডোনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডোনামের পার্টটা খুবই স্মল বা বলা যায় শর্ট। আমাদের এই পাকস্থলীর পরে একটা স্মল পোর্শন, পাকস্থলী শেষ হওয়ার পরেরই যে পোর্শন সেটার নামই হচ্ছে ডিউডোনাম। ডিউডোনামের পরের পরের পার্টটা হইতেছে জেজুনাম, অর্ধেক পার্টটা, বাকি অর্ধেক পার্ট হইতেছে ইলিয়াম। এখন স্মল ইন্টেস্টাইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের যে ভিতরের স্ট্রাকচার, ওইগুলার মধ্যে অনেকগুলা ভিল্লি থাকে। ভিল্লি মানে কি, অনেকগুলা কিসের মতো অংশ বলবো এটাকে, খাঁজ কাটা অংশ। যেমন এখানে দেখো অনেকগুলা এরকম ভিল্লি থাকে, এগুলারে কি বলা হয়,
ভিল্লি বা মাইক্রোভিল্লি, কিছু বড় থাকে ওগুলারে বলে হয় ভিল্লি, কিছু থাকে হচ্ছে মাইক্রোভিল্লি। এখন কেন এই ভিল্লিগুলা ইম্পর্টেন্ট? স্মল ইন্টেস্টাইনের মধ্যে যখন এই যে এরকম উঁচা নিচা, বাংলা ওয়ার্ডটা আমার মনে পড়তেছে না, উঁচা নিচা ভিল্লির মতো থাকে, তখন কি হয় আমাদের যে খাবার আমরা খাইলাম সেখান থেকে যে আমরা কাইম তৈরি করলাম, কাইমটা স্মল ইন্টেস্টাইনে আসলো, আসার পর মেইন কাজই হচ্ছে কি ওর থেকে যতটা সম্ভব নিউট্রিয়েন্টস আমাদের শরীরে অ্যাবজর্ব করে নেওয়া। তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে অনেকগুলা ভিল্লি এই যে অ্যাবজর্পশনে সাহায্য করে। যেমন তোমরা একটা স্পঞ্জের সাথে তুলনা করতে পারো। স্পঞ্জে কি থাকে, অনেক ছোট ছোট ছিদ্র থাকে। এগুলোর কারণে কি ও সহজে অনেক বেশি পানি ধরতে পারে। আবার আরেকদিকে যদি ধরো এমন একটা প্লাস্টিক যেটার মধ্যে কোনো ফোঁটা ফোঁটা নাই, সেটা কি পানি ধরতে পারবে? মোটেও পারবে না। স্পঞ্জের মধ্যে অনেকগুলো ফোঁটা ফোঁটা থাকায়, অনেক বেশি গর্ত থাকায় ও খুব সহজে অনেক পানি ধরতে পারে। এই জন্য স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে এরকম মাইক্রোভিলি বা ভিল্লি আছে, এই জিনিসগুলা কি করে আমাদের যে নিউট্রিয়েন্টস এগুলাকে এবজর্পশনে সাহায্য করে। এখানে দেখো এর ফাংশন কি, ডাইজেশনের মেইন সাইট, ডাইজেশনের মেইন সাইট বলা হইতেছে স্মল ইন্টেস্টাইনকে। কারণ কি, ডাইজেস্টিভ জুস যেমন বাইল, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম, তারপর ইন্টেস্টিনাল এনজাইম, তিনটা জিনিস স্মল ইন্টেস্টাইনে, তিনটা ইম্পর্টেন্ট জিনিস আয়সা খাবারকে আরো যেন সহজে অ্যাবজর্ব করা যায় সাহায্য করে। কোন তিনটা? বাইল, ইন্টেস্টিনাল এনজাইম আর হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম। তোমরা যদি নর্মাল স্ট্রাকচার দেখো, নর্মাল স্ট্রাকচার যদি দেখো, এখানে দেখো স্টোমাকের পর আমাদের শুরু হয়ে গেছে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? এখন এখানে কি হয়েছে, লিভার থেকে একটা নালী বের হয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বাইল ডাক্ট। লিভার থেকে বাইল তৈরি হয়, বাইল বা পিত্তরস, সেটা কোথায় জমা থাকে? পিত্তথলিতে। পিত্তথলির ইংলিশ নাম হচ্ছে গল ব্লাডার। এখন সেই বাইল দেখো ডিউডেনামের সাথে কানেক্ট করা, এই বাইলটা ডিউডেনামে আসতেছে। আবার প্যানক্রিয়াসও দেখো এই একই লাইনের মধ্যে, প্যানক্রিয়াস থেকে আসতেছে প্যানক্রিয়াটিক জুস বা আরো প্যানক্রিয়াটিক এনজাইম, সেটা তো আসতেছে। দুইটা জিনিস পাইলাম যে আসতেছে, আরো একটা হচ্ছে ইন্টেস্টাইনের নিজস্ব এনজাইম। এই তিনটা একসাথে কাজ করতেছে, মানে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি কাজ হচ্ছে এই সম্পূর্ণ ইন্টেস্টাইনে। এই জন্য ইন্টেস্টাইনের সাইজও খুব বেশি। আমাদের যে খাবার আমরা খাই তার বেশিরভাগ শোষণই হয় হচ্ছে এই ইন্টেস্টাইনে। 6 থেকে 7 মিটার লম্বা, খুব আস্তে আস্তে খাবারগুলাকে ভাঙে, সেগুলাকে অ্যাবজর্ব করে, তারপর সেগুলাকে বৃহদান্তে পাঠায়। তাহলে এর মেইন কাজ হচ্ছে, এটা হইতেছে মেইন সাইট অফ ডাইজেশন, ঠিক আছে? তারপর কি বলছে, 2 নাম্বারে যেটা বললাম, অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। এই ইন্টেস্টিনাল ভিল্লিগুলা থাকার কারণে ও খুব সহজেই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলা ও খুব সহজে শোষণ করতে পারে। তারপর 3 নাম্বারে রোল অফ ভিল্লি। ভিল্লি কেন ইম্পর্টেন্ট সেটা বলতেছে, ভিল্লি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ এবজর্পশন। ভিল্লির স্ট্রাকচারটা যে এরকম বেঁকানো থাকে, তার মানে ওর চারপাশ দিয়ে ও খাবার, নিউট্রিয়েন্টস খাবার শোষণ করতে পারে, নিউট্রিশন গুলা শরীরে নিয়ে তারপর ও কোথায় দেয়? ব্লাডকে দেয়, ক্যাপিলারির মাধ্যমে ব্লাডে যায়, ব্লাডের পর আমার সারা শরীরে হচ্ছে এই যে নিউট্রিয়েন্টস গুলা পৌঁছায় দেয়। তো ভিল্লি বলছে কি, ইনক্রিজ সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন, ইচ ভিলাস কন্টেইন ব্লাড ক্যাপিলারি। প্রত্যেকটা যে ভিল্লি আছে, আমার কথা কি শুনতেছো নাকি আবার ক্লাস আমার বন্ধ হয়ে রইছে? জি আপু, শোনা যাচ্ছে। না আপু, আচ্ছা, শুনতেছি। আবার আমার দেখা যাবে যে ক্লাস অফ হয়ে রইছে আর আমি কথা বলতেছি। এই দেখো এগুলা হচ্ছে ভিল্লি, ধরলাম এগুলা হচ্ছে ভিল্লি। ভিল্লির মধ্যে কি থাকে? ক্যাপিলারিস গুলা এভাবে আষ্টে পাষ্টে জড়ানো থাকে। যখনই আমরা খাবারটা যেহেতু কাইমে পরিণত হয়ে গেছে আমাদের স্টোমাকে,
স্টোমাক থেকে যখন আসে, আবার যখন বিভিন্ন এনজাইম খাবারগুলাকে আরো বেশি ভাঙে, তখন এই ভিল্লিগুলা ওই নিউট্রিয়েন্টস গুলা শোষণ করে, যেগুলা হচ্ছে এই যে ব্লাডের ক্যাপিলারির মাধ্যমে আমাদের ব্লাডে পৌঁছায়, সারা শরীরে, আমাদের শরীরে পৌঁছায় যায়। এখানে দেখো, ইচ ভিলাস কন্টেইন ব্লাড ক্যাপিলারিস, আর এখানে বলো ল্যাকটিল, ল্যাকটিয়ালস, বা যে যেমনি উচ্চারণ করো, আমি এটা ল্যাকটিয়ালস বলি। ল্যাকটিয়ালস কি? ল্যাকটিয়ালস জিনিসটা ফ্যাটের সাথে রিলেটেড, ঠিক আছে? ফ্যাট অ্যাবজর্পশনে সাহায্য করে। আর ব্লাড ক্যাপিলারিস গুলা গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এগুলা অ্যাবজর্পশনে হেল্প করে। তাইলে ভিলাসের মধ্যে দুইটা পার্ট থাকে, ব্লাড ক্যাপিলারি আর থাকতেছে ল্যাকটিয়ালস। ব্লাড ক্যাপিলারি গুলা গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, আর ল্যাকটিয়ালস যেটা, সেটা ফ্যাট অ্যাবজর্পশনে সাহায্য করে। আপু এই লাইনটা আবার একটু রিপিট করবেন? আচ্ছা, বলছি যে ভিলাসের মধ্যে দুইটা জিনিস আছে, ব্লাড ক্যাপিলারিস। ভিলাসের মধ্যে আমি যে দেখাইলাম এভাবে অনেকগুলা তারের মতো, মনে করো তারের মতো জিনিস ওর মধ্যে লাইগা থাকে। এই জিনিসগুলোর মধ্যে লালগুলা হচ্ছে ব্লাড ক্যাপিলারিস, আর সবুজগুলা ধরো ল্যাকটিয়ালস। ব্লাড ক্যাপিলারিস দিয়ে আমরা যখন গ্লুকোজ টাইপের খাবার খাই বা প্রোটিন খাবার খাই, এই দুইটা জিনিস ব্লাড ক্যাপিলারির মাধ্যমে শরীরে পৌঁছায়। আর ল্যাকটিয়ালস যেগুলা থাকে সেগুলা হচ্ছে ফ্যাট টাইপের খাবারগুলা আমাদের শরীরে পৌঁছাতে হেল্প করে। ঠিক আছে? জি আপু। এরপর হচ্ছে একদম লাস্টেরটার আগেরটা, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কি হয়? ক্ষুদ্রান্ত থেকে সব কিছু হইলো, শোষণ করলো, সব শেষ। এখন কিছু কিছু জিনিস আছে যেগুলা ইন্টেস্টাইনে শোষণ হয় নাই, সেগুলা চলে যায় লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে একটা পার্ট আছে লার্জ ইন্টেস্টাইনের, অ্যাপেন্ডিক্স, তাই না? অনেকে বলে যে অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নেই আমাদের শরীরে, ফালতু একটা জিনিস। কিন্তু না, অ্যাপেন্ডিক্সের মধ্যে ভালো ব্যাকটেরিয়া গুলা জমা থাকে, যেগুলা হচ্ছে এই যে খাবারকে ভাঙতে হেল্প করে। আমাদের গাট মাইক্রোবায়োম একটা শব্দ আছে, নাম হচ্ছে কি গাট মাইক্রোবায়োম, গাট মাইক্রোবায়োম। আরে, টাইপ কইরা ফেলি, মাইক্রোবায়োম। গাট মাইক্রোবায়োমকে ব্যালেন্স করতে সাহায্য করে এই যে অ্যাপেন্ডিক্সে যে ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া গুলা থাকে সেগুলা। ঠিক আছে? আবার অ্যাপেন্ডিক্সের খারাপ গুণও আছে। অ্যাপেন্ডিক্সে মাঝে মাঝে ইনফ্লামেশন তৈরি হয়, যার কারণে কি হয়, অ্যাপেন্ডিক্সটা মাঝে মাঝে মানুষের কাইটা ফালাই দেওয়া লাগে। তো অ্যাপেন্ডিক্সের ভালো গুণও আছে, আবার ও না থাকলে যে খুব ক্ষতি হয়ে যাবে এরকমও না, বাট থাকলে তো অবশ্যই ভালো। লার্জ ইন্টেস্টাইন বলতেছে যে কোলন, লার্জ ইন্টেস্টাইন, কোলন মানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তোমরা দেখবা যে কোলন, কোলন মানে কোনো স্মল ইন্টেস্টাইন বুঝাইতেছে না, সেটা বোঝাচ্ছে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনকে। কোলনের কয়েকটা পার্ট আছে, আবার দেখাচ্ছে যে কোলনের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। কোলনের মেইন পার্ট হচ্ছে কি সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। আচ্ছা, ছবিতে দেখাই। এখানে দেখো, আমাদের পার্টটা শুরু হইতেছে, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত এই যে সিকাম পার্টে হচ্ছে জয়েন হয়, মানে হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ হয় এই সিকাম পার্টে। তারপর খাবার চলে যায় হচ্ছে উপরের দিকে, অ্যাসেন্ডিং কোলন, উপরের দিকে যায়, এজন্য এর নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর ও যায় হচ্ছে এই মাঝপথ বরাবর, মাঝপথ বরাবর যায়, এর নাম হচ্ছে কি ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স থেকে তারপর ও ডিসেন্ডিং কোলনে যায়, ডিসেন্ডিং কোলন থেকে তারপর লাস্ট পার্টটাকে বলে সিগময়েড কোলন। লার্জ ইন্টেস্টাইনের তাহলে আমরা পাঁচটা পার্ট পাইতেছি। ফার্স্টে সিকাম, তাই না? ফার্স্টে পাইতেছি আমরা সিকাম, তারপর আমরা পাইতেছি অ্যাসেন্ডিং কোলন, তারপর আমরা পেলাম হচ্ছে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। ঠিক আছে?
এই পার্টগুলা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। আপু, হুম। ওই যে গাট মাইক্রোবিওম কি জানি বলছিলেন, ওইটা হ্যাঁ, একটু বলবেন? আমি বলছি যে আমাদের লার্জ ইন্টেস্টাইনে একটা এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? এই অ্যাপেন্ডিক্সের মধ্যে কি থাকে আমরা উম, যখন জানতাম, ছোটবেলায় জানতাম যে অ্যাপেন্ডিক্সের কোনো কাজ নাই, ও শুধু শুধু ফালতু একটা অংশ, কিন্তু অ্যাপেন্ডিক্সের কাজ আছে। অ্যাপেন্ডিক্সের মধ্যে হচ্ছে গুড ব্যাকটেরিয়া গুলা থাকে, সেটা আমাদের গাট মাইক্রোবাম কি আমাদের পেটের পরিবেশ ঠিক রাখতে সাহায্য করে। এসিড ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স আমাদের, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন মাইক্রোবায়োলজিতে পড়বা যে ব্যাকটেরিয়া কেমন পরিবেশে গ্রো করে। তারপর এই জিনিসগুলো যখন পড়বা তখন গাট মাইক্রোবায়োম জিনিসটাকে ওইটা আরেকটু বেশি ক্লিয়ার হবা। তো আপাতত জানো যে অ্যাপেন্ডিক্স গাট মাইক্রোবায়োম নিউট্রাল রাখতে বা হচ্ছে বজায় রাখতে সাহায্য করে, গাট মাইক্রোবায়োম ঠিক রাখতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা আপু, এটা তার মানে কি হচ্ছে পরিস্থিতিটাকে হচ্ছে ব্যালেন্সে রাখে আর কি? বুঝি নাই। পেটের পরিস্থিতি মানে হচ্ছে হ্যাঁ, বেশি বে- অ্যাসিডিকও করে না, বেশি বেসিকও হ্যাঁ, করে না আর কি। পেটের ব্যালেন্স করে আর কি, কোনো একটা কিছু উপর নিচ হয়ে গেলে। লার্জ ইন্টেস্টাইন শেষ হলো, আমরা লার্জ ইন্টেস্টাইনের কিছু কাজ আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের পরীক্ষায় এরকম টাইপের একটা কিছু আসছিল, প্রশ্নটা সঠিক মনে নাই, তাও যদি একটু চেক করি। আমাদের পরীক্ষায় এরকম কি যেন একটা আসছিল। আরে, আসতেছে না। আচ্ছা, আমাদের পরীক্ষায় এই লার্জ ইন্টেস্টাইন রিলেটেড একটা প্রশ্ন আসছিল যে কোন পার্টে হচ্ছে ভিটামিন বি অ্যাবজর্ব হয়, ওই পার্টটা নিয়ে লেখো, এরকম টাইপের ছিল প্রশ্ন। তো ফাংশনস ছিল, ফাংশনস কি এটা পারলে তোমরা এইটার উত্তর দিতে পারবা। ফাংশনস কি লার্জ ইন্টেস্টাইনের? ফাংশনস হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন করে। ওয়াটার অ্যাবজর্পশন করে কি আমাদের যে কায়েম তৈরি হইলো, তারপর স্মল ইন্টেস্টাইনে গিয়ে আরো পরিপাক হইলো, তারপর ওইগুলার মধ্যে অনেক লিকুইড সেমি সলিড বলছিলাম না, একটু লিকুইড লিকুইড পার্ট থাকে। তো সেগুলা কি হয়, লার্জ ইন্টেস্টাইনে যায়া যে এক্সট্রা পানিটা আছে সেগুলা শরীর শোষণ করে নেয়। মোস্ট অফ দ্য রিমেইনিং ওয়াটার ইজ অ্যাবসর্বড হিয়ার। ফর্মেশন অফ ফিসেস, আনডাইজেস্টেড ফুড বিকাম সলিড ওয়েস্ট, যেগুলা হচ্ছে আনডাইজেস্ট মানে হজম হয় নাই, যেমন ডায়েটারি ফাইবার, ওইগুলা হচ্ছে সলিড ওয়েস্টে পরিণত হয়। ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটি, কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে যেগুলো আবার ওইখান থেকে ভিটামিন কিছু প্রডিউস করে, ভিটামিন কে, ভিটামিন বি। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া প্রডিউসড ভিটামিন, তাহলে আমাদের লার্জ ইন্টেস্টাইন হচ্ছে ভিটামিন কে, ভিটামিন বি তৈরির একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমাদের লার্জ ইন্টেস্টাইন ভিটামিন কে এবং ভিটামিন বি তৈরি করার খুব ভালো একটা ভূমিকা রাখে। ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কি বলছে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া প্রডিউস ভিটামিন সাচ এস ভিটামিন কে, ভিটামিন বি। তারপর বলছে স্টোরেজ অফ ওয়েস্ট, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ও হচ্ছে যে ওয়েস্টটা ওর থেকে তৈরি হয়েছে সেটা সংরক্ষণ করে রেকটামের দিকে পাঠায় দেয়। তারপর আপু লাস্ট, জি, বলো বলো। আপু ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটিটাতে বলছেন, ওটা কি লার্জ ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়া গুলো ভিটামিন বি আর কে প্রডিউস করে? তৈরি করতে হেল্প করে, আমাদের যে খাবারগুলো আসলো সেই খাবার থেকে প্রসেস করে গুড ব্যাকটেরিয়া গুলা ভিটামিন বি এবং কে তৈরি করতে হেল্প করে। তার মানে কি, যদি লার্জ ইন্টেস্টাইনে প্রবলেম থাকে তাহলে ভিটামিন বি আর কে এর মধ্যে কি দেখা যাবে, কমতি দেখা যাবে, ঘাটতি দেখা যাবে। তারপর দেখো লাস্ট পার্ট, আমাদের শরীরের একদম লাস্ট পার্ট, রেকটাম অ্যান্ড অ্যানাস। রেকটাম আর অ্যানাস, রেকটামকে কি বলে, বাংলায় মলাশয়, বাংলায় বলে মলাশয়, রেকটামকে বাংলায় বলে মলাশয়। আর এনাস, এনাস হচ্ছে পায়ুপথ। দ্য রেকটাম ইজ দ্য ফাইনাল সেকশন, ফাইনাল যে সেকশন আমাদের এলিমেন্টারি ক্যানেলের, সেটা হচ্ছে রেকটাম।
and anus. The anus is the opening through which feces leave the body. পায়ুপথ বুঝতেই পারতেছে এখানে কি হচ্ছে। তাহলে আমরা এখন দেখি যে এটা হইতেছে গিয়ে যারা বাংলায় পরীক্ষা দিবা তাদের জন্য, এটা হচ্ছে গিয়ে যারা ইংলিশে পরীক্ষা দিবা তাদের জন্য। এখন খাবারগুলা কি হয় আমরা আরো একবার রিভিউ দিই। খাবার কি হয় এই ছবিটা দিয়ে রিভিউ দিলে ইজি হবে। তো এই ছবিটা দিয়ে রিভিউ দিই। ফার্স্টে কি হইলো, আমরা কি খাবো, আমরা ধরো ভাতই খাই। ভাত আমরা খাইলাম, মুখ দিয়ে খাইলাম। মুখের ভিতরে এখানে দেখো স্যালিভারি গ্ল্যান্ড আছে। স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমরা যে মুখে ভাত খাইলাম কি হবে, ভাত একটা শর্করা। ভাত মুখের মধ্যে সবার ফার্স্টে ভাঙা শুরু করে। শর্করা জাতীয় খাবার মুখের মধ্যে সবার ফার্স্টে ভাঙতে শুরু করে। স্যালিভারি গ্ল্যান্ড থেকে রস নিঃসৃত হয় মুখে। খাবার খাওয়ার পর সেটা গেল হচ্ছে আমাদের, এটার নাম বলছিলাম ফ্যারিংস বা গলবিল। সেটার মাধ্যমে ইসোফেগাসে গেল, ধীরে ধীরে গেল ইসোফেগাসে। এখন ইসোফেগাস থেকে ও যাবে হচ্ছে স্টোমাকে। স্টোমাকে যাওয়ার পর ও বিশ্লেষণ হইল। তারপর ও যখন কাইম তৈরি হইল, কাইমে পরিণত হওয়ার পর ও পাইলোরিক স্ফিনটার দিয়ে ডিওডেনামে প্রবেশ করলো। পাইলোরিক স্ফিনটার দিয়ে ডিওডেনামে প্রবেশ করলো। এখন ডিওডেনামে প্রবেশের পর আছে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা। এখানে খাবারগুলো খুব ধীরে ধীরে এবং খুব বিশ্লেষিত ভাবে কি হয়, ভাঙে। ভাঙতে ভাঙতে এই যে স্মল ইন্টেস্টাইনের শেষ মাথা গিয়ে লাগতেছে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের সাথে। এই পার্টটার একটা নাম বলছিলাম, যে পার্টটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের কানেকশনে থাকে। নামটা কি বলতো যে নোট করছো? সিকাম। সিকাম। সিকাম, রাইট। এই পার্টটার নাম হচ্ছে সিকাম। সিকাম থেকে তারপরে এই পার্টটার নাম হচ্ছে, উপরের দিকে যাচ্ছে খাবার, নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। খাবার তারপর করে যাচ্ছে এখানে যেতেছে সোজাসুজি, এটার নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের পর ও হচ্ছে আবার নিচের দিকে চলে আসতেছে, এটার নাম কি? ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং উপরের দিকে যাইতেছে, ট্রান্সভার্স সোজা যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে ডিসেন্ডিং কোলন। তারপরে হচ্ছে আমাদের লাস্ট পার্টটা সিগময়েড কোলন, ঠিক না? সিগময়েড ছিল না নাম? জি আপু। সিগময়েড কোলনের পর রেকটাম, রেকটামের পর এনাস, এনাসের পর আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তো খাবারটা এই পথ দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে নিউট্রিয়েন্টস গুলা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে তারপর আমাদের বায়ুপথ দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন আরো একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কি চালু হবে নাকি হবে না আল্লাহ জানে। চালু হবে। চলো আমরা দেখি জিনিসটা কি। দেখার আগে আমি আগে আমার খাতা টাতা ঠিক করে রাখি, কখন আবার আমি ভুইলা যাই। ঠিক আছে, দেখো এইখানে লোকটা কি দেখাচ্ছে, দেখো মুখ, এটা কি ঠোঁট বা বলা হয় এটাকে ওরাল ক্যাভিটি। ঠিক আছে, এর নিচে আছে কি সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, তারপর দেখো উনি দেখাবে থুতনির নিচে বা বলা হয় ম্যান্ডিবলের নিচে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই পার্টটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার। ঠিক আছে, এখন দেখো কানের সামনে যে পার্টটা, এই পার্টটার নাম কি? সাব প্যারোটিড গ্ল্যান্ড, নো সাব প্যারোটিড গ্ল্যান্ড। তিনটা পার্ট পাইলাম আমরা ছবিতে, কি কি একটু বলো।
কি কি গ্ল্যান্ড পেলাম আমরা? প্যারোটিড গ্ল্যান্ড, হ্যাঁ, প্যারোটিড প্যারোটিড গ্ল্যান্ড। Sublingual, সাবলিঙ্গুয়াল sublingual, আর and হ্যাঁ ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। হ্যাঁ, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড গ্ল্যান্ড আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। mandibular. তারপর দেখি কি পাই আমরা। তারপর দেখাবে হচ্ছে ওরাল ক্যাভিটির পর যায় কোথায়? ফ্যারিংসের ভিতর দিয়ে ও যায় ইসোফেগাসে। এখন আমরা ইসোফেগাসের পার্টটাই দেখব, যেটার সামনে হচ্ছে হার্টটা উনি সরায় দিছে। এখন এই যে নীল পার্টটা, এটা হচ্ছে ট্রাকিয়া, ফুসফুসের যে পার্ট। এখন ট্রাকিয়াটাকে যখন সরায় দিবে তখন ইসোফেগাসের পার্টটা দেখা যাবে। আই হাই, কি হইল? আচ্ছা দেখো, এই পার্টটা সরানোর পরে আমরা ইসোফেগাসের পার্ট পাবো। এই যে লাল পার্টটা, এটা হচ্ছে ইসোফেগাসের পার্ট। এই যে লাল পার্টটা হচ্ছে ইসোফেগাসের পার্ট। দেখো এই সাদা অংশটা কি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। আর এই লাল পার্টটা কি? বাম পাশের লাল পার্টটা হচ্ছে আমাদের ইসোফেগাস। এখন কি হবে দেখো। ওফো, কি ঝামেলা করে! এভাবে কি চালু হবে? ভালোই লাগে না। এমনি দেখাই। তারপরে দেখাইতেছে হচ্ছে লিভার, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে বড় গ্ল্যান্ড। আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। লিভারটাকে সরাইলে পাওয়া যাবে কি? লিভারটাকে এখানে দেখাইতেছে এই যে সাদা পার্ট গুলা, যে এটা হচ্ছে আমাদের রিবস। ওর যে 3D মডেলটা, সেটার মধ্যে রিবস লাগানো ছিল। ওইটাকে খোলার পরে এই সাদা পার্ট গুলা আছে, ঠিক আছে? আমি একটা ক্লিক করলেই ভিডিওটা অন্যদিকে চলে যায়। আমি আর ক্লিক করব না। উনি যেভাবে বলতেছে আমি ওভাবে দেখাই দেব। এখানে রিপস এর পার্ট বলতেছে, মানে এখানে রিপস শেষ হয়েছে। তার মানে তুমি হাত দিয়ে ধরলে এই পার্টটা তুমি ধরতে পারবা। এটাই উনি এখানে বুঝাইছে, ঠিক আছে? তারপর এখানে দেখো লিভারের মধ্যেই থাকে হচ্ছে গল ব্ল্যাডার। লিভারের সাথে যুক্ত থাকে গল ব্ল্যাডার। লিভারে তৈরি হয় বাইল। সেই বাইলটা এই গল ব্ল্যাডারে স্টোর থাকে। আমাকে মাফ কর। আচ্ছা, দেখো গল ব্লাডারে স্টোর থাকে, আর একটা টিপও দিব না। তারপর হচ্ছে লিভারটাকে সরায় ফেললে এখানে পাইতাছে হচ্ছে স্টোমাকটার উপরের পার্টটা দেখো, এটা হচ্ছে ইসোফেগাসের সাথে যুক্ত থাকে। উনি যে পার্টটা দেখাইতেছে, ঠিক আছে? স্টোমাক দেখাইলো, ওই পার্টটা হচ্ছে ইসোফেগাসের সাথে যুক্ত থাকে। এই দুইটা পার্ট দেখো, মুখটা কিরকম বন্ধ, স্ফিংটারের কারণে মূলত এরকম। তারপর দেখো উনি যেই পার্টটা এখন দেখাইতেছে, এটার নাম হচ্ছে কি? ডিওডেনাম। ডিওডেনামের মধ্যে যে- যেই সবুজ পয়েন্টটা দেখাইতেছে, সেই সবুজ পয়েন্টের নাম কি বলতো? সবুজ পয়েন্টটা কি মনে আছে? মনে না Bacteria. থাকলে দেখ। নো, এখানে আমাদের সবুজ পয়েন্টটা হইতাছে বাইল ডাক্ট। এখানে আয়সা শেষ হয়েছে, এখান থেকে বাইল ডাক্ট থেকে বাইল নিঃসরণ হয়, ঠিক আছে? বাইল ডাক্ট থেকে এখানে বাইলটা আসে। এই পার্টটার নাম কি? ডিওডেনাম। ডিওডেনাম, ঠিক আছে? এখানে হচ্ছে বাইল আসে। তারপর দেখো এইটার নাম কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে যে এনজাইম গুলা, সেইটা ওইখানে আসতেছে। তার মানে কি? স্মল ইন্টেস্টাইনের যে পার্টটা, এই পার্টের মধ্যে বাইলও আসতেছে, আবার প্যানক্রিয়াটিক জুসও আসতেছে। তারপর দেখাবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের যে পার্ট, সেটা কিভাবে গেছে। এই পুরাটা পার্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। তারপর দেখাবে আমরা যে সিকামের পার্টটা পড়ছি, এটা স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের সাথে কিভাবে যুক্ত আছে এটা দেখাবে। এই পার্টটা ওনার মডেলে খোলা যায়। এইখানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর আমাদের লার্জ ইন্টেস্টাইন মিলিত হয়েছে। এই পার্টটার নাম হচ্ছে সিকাম। সিকাম থেকে এটা হচ্ছে
অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। তারপরে এই পার্টটা হচ্ছে রেকটাম। ঠিক আছে, রেকটাম। রেকটামের পর নিচের এই পার্টটাই হচ্ছে গিয়ে আমাদের এনাস। বারবার হচ্ছে আমি ক্লিক করলে এই ভিডিওটা আবার শুরু থেকে শুরু হয়ে যেতেছিল, এই জন্য ঝামেলা হয়েছে। এমনিতে বুঝতে প্রবলেম হয়েছে কারো? না না আপু। ওকে, তাহলে আমরা আরেকবার যদি দেখি আমরা কি কি পড়লাম। এলিমেন্টারি ক্যানেল জিনিসটা কি শিখলাম। তারপর দেখলাম যে এলিমেন্টারি ক্যানেল একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যেটার নাম হচ্ছে এলিমেন্টাম, ফুড আর নারিশমেন্ট বোঝায়। তারপর আমরা একটা সংজ্ঞা দেখলাম এলিমেন্টারি ক্যানেলের। এলিমেন্টারি ক্যানেল হচ্ছে 8 থেকে 9 মিটার লম্বা, মানে আমার মতো 5 জন আরো আমার মাথার উপর দাঁড়ালে যেই লম্বা হবে ততটুকু লম্বা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। তারপর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসে, ডাইজেস্টিভ সিস্টেম জিনিসটা কি। এটা ডায়াগ্রাম আসে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা কোনো স্কিপ করাই যাবে না। আজকে পুরো ক্লাসে আমরা এই জিনিসটাই শিখছি। এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেল, আর এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। তারপর আমরা কি দেখলাম, ডাইজেস্টিভ সিস্টেমের একটা ভালো ডেফিনেশন দেখলাম। ডাইজেস্টিভ সিস্টেমের 4টা ফাংশন আছে: ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এলিমিনেশন। তারপর আমরা দেখলাম যে মেইন পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম যেগুলা ছিল, তার মধ্যে এলিমেন্টারি ক্যানেলের পার্টগুলা দেখলাম। দেখলাম হচ্ছে মাউথের মধ্যে আছে হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, 3 ধরনের আছে: সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড। তারপর আছে হচ্ছে নালী, যে নলটা, ইসোফেগাস। তারপর আছে পাকস্থলী, স্টোমাক, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হচ্ছে বৃহদান্ত, রেকটাম, মলাশয় যেখানে মলগুলো জমা থাকে, এনাস হচ্ছে যেই পথে মল বের হয়ে যায়, তাই এটাকে বলা হচ্ছে বায়ুপথ। নেক্সট ক্লাসে আমরা একে একে এই লিভার, প্যানক্রিয়াস, গল ব্ল্যাডার, স্যালিভারি গ্ল্যান্ড নিয়েও দেখব। তোমরা সবাই কি নোট করতে পারছো ঠিকভাবে? নোট করছো? আপু করছি, কিছু কিছু বাদ কিছু, এটা ক্লাস শেষ করে তারপর তুলে নেব। আচ্ছা, ঠিক আছে। বলো আজকে ক্লাস কেমন লাগলো। লাস্ট ভিডিওটা আমি আমার মন মতো দেখাতেই পারিনি, বারবারই এরর হয়ে যেতেছিল। বুঝতে আপু পারছো ওই যে আজকে ক্লাস? ল্যাকটোজ ইনটলারেন্সটা ও বলছে। হ্যাঁ, ভালো, ভেরি গুড। কে বলছে এটা? আপু আমি তাবাসসুম তন্নি, খুবই ভালো স্টুডেন্ট। হুম, তো বলছিলাম যে কি সামিরের কেন, কি বলছিলাম যে সামির যখনই চিজ পিৎজা খাইতো, যখনই ও আইসক্রিম খাইতো, বা যখন ও দুধ খাইতো, তখন ওর কি হইতো, গ্যাস হইতো, কনস্টিপেশন হইতো, ডায়রিয়া হইতো। তো ওর ডাক্তার বলছে যে সামিরের খাওয়াই যাবে না ডেইরি প্রোডাক্টস। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যে পড়লাম আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আমরা যখন দুধ জাতীয় খাবার খাই, দুধের মধ্যে কি থাকে জানো? কার্বোহাইড্রেট। যে শর্করাটা দুধের মধ্যে থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ। তোমরা বলছো যে সমস্যাটা ছিল কি, ল্যাকটোজ ইনটলারেন্স। এখন ল্যাকটোজকে আমাদের শরীরে ভাঙার জন্য, বা শরীর ঠিকভাবে যেন অ্যাবজর্ব করতে পারে, এই জন্য ল্যাকটোজকে ভাঙার দরকার হয়। আর তোমরা যারা হচ্ছে ফান্ডামেন্টাল নিউট্রিশন সায়েন্স পড়ছো, তোমরা জানো যে ল্যাকটোজকে ভাঙলে পাওয়া যায় কি, গ্লুকোজ পাওয়া যায়, আর হচ্ছে গ্যালাক্টোজ পাওয়া যায়। গ্যালাক্টোস লিখলাম, গ্যালাক্টোস। ফার্স্ট কি, ফার্স্টেরটা হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে গ্যালাক্টোস। এখন যাদের হচ্ছে গ্লুকোজ ইনটলারেন্স থাকে, ওদের শরীরে কি সমস্যা থাকে? আমরা যারা নর্মাল পিপল, আমাদের যাদের সমস্যা নাই, আমরা যখন এই দুধ জাতীয় খাবার খাই, তখন এই ল্যাকটোজ স্মল ইন্টেস্টাইনে যে গ্লুকোজ গ্যালাক্টোজে ভেঙে যাইতে পারে। ল্যাকটোজকে ভাঙে হচ্ছে ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে ভাঙা ফেলে। কিন্তু যার ধরো শরীরে ল্যাকটেজ এনজাইমটা
ঠিকভাবে তৈরি হয় না, তার শরীরে ল্যাকটোজটা ঠিকভাবে ভাঙতে পারে না। এই গ্লুকোজ গ্যালাক্টোজে পরিণত হয় না, ওর শরীরে এরকম ল্যাকটোজের মতোই থাকা যায়। স্মল ইন্টেস্টাইনে মূলত ল্যাকটোজকে এই গ্লুকোজ গ্যালাক্টোজে ভাঙা হয়, কিন্তু যেহেতু ল্যাকটেজ এনজাইমটা ওর শরীরে ঠিকভাবে নাই, এই জন্য কি করে, স্মল ইন্টেস্টাইনে তো ও ঠিকভাবে ভাঙতে পারতেছে না, তো স্মল ইন্টেস্টাইন পাঠায় দেয় ওরে লার্জ ইন্টেস্টাইনে। এখন এই শর্করা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যায়। তোমরা জানো যে লার্জ ইন্টেস্টাইনে কি থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে। ওই লার্জ ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়া ল্যাকটোজকে যখন ভাঙার ট্রাই করে, তখনই হচ্ছে গ্যাস তৈরি হয়ে যায়। ওই জায়গায় হচ্ছে মেসাকার হয়ে যায়। বড় লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ল্যাকটোজটাকে ঠিকভাবে ভাঙা যায় না, যার কারণে কি হয়, গ্যাস হয়, খুব পেট ব্যথা হয়, যেটা বলে ক্র্যামিং। আর হচ্ছে যেহেতু লার্জ ইন্টেস্টাইনের কাজটা ঠিকভাবে হচ্ছে না, লার্জ ইন্টেস্টাইনের কাজ হচ্ছে গুলা আমাদের শরীরে পানিগুলা ব্যাক নেওয়া, তো লার্জ ইন্টেস্টাইনে যেহেতু সমস্যাগুলা হইতেছে, তো কি হয়, ডাইরেক্ট ডায়রিয়া হয়ে যায়। বুঝছো? ল্যাকটোজ ল্যাকটেজ এনজাইমটা, ল্যাকটোজ ইনটলারেন্স মানুষের শরীরে ঠিকভাবে তৈরি হয় না, যার কারণে ল্যাকটোজটা ঠিকভাবে ভাঙতে পারে না। এর ফলে ল্যাকটোজটা স্মল ইন্টেস্টাইন থেকে চলে যায় লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে যায়া ও যখন ভাঙতে পারে না, গুড ব্যাকটেরিয়ার সাথে ও বিক্রিয়া করে আহ, পেট ফাঁপায় ফেলে, গ্যাস প্রডিউস করে ফেলে, যার কারণে আমাদের পেট ফাঁপা, কনস্টিপেশন তো হয় না, ডায়রিয়া হয়, আর হচ্ছে কি, পেট ব্যথা হয়। বুঝছো? এই জন্য হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স মানুষরা ল্যাকটোজ টাইপের খাবার খাইতে পারে না। ঠিক আছে? ক্লিয়ার হইছো? জি আপু। ওকে, এটা নিয়ে আপু, আরো লার্জ ইন্টেস্টাইনের যে আপু বলো। লার্জ ইন্টেস্টাইনের যে পার্টটা, ওইটা কষ্ট করে আরেকবার দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে চাইছিলাম, নিতে পারিনি। আচ্ছা, এমন হয়ে গেছে কেন? লার্জ ইন্টেস্টাইনে আমি ছবিটা হচ্ছে বড় করে দিছি, যার কারণে এটা এমন দেখাইতেছে। এই যে, জি আপু, নিয়েছি, থ্যাংক ইউ। ওকে, তো বলো আজকের ডিটেলস ক্লাস কেমন লাগলো তোমাদের? ভালো ছিল? আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই জিনিসগুলো তো তোমরা আপু আগেই ভালো পড়ছো, তাই না? লাগছে। আগেই পড়ছো, তাও আর একটু বেশি জানলা আর কি, নিউ নিউ জিনিস আমার ধারে কাছে থাকলে আমি এরকম অনেক বেশি ডিটেলসে পড়াবো। তো যারা ডিটেলসে পড়তেছো আমার আশেপাশে থাকো, ইনশাল্লাহ আমরা আরো বেশি জানবো যে কেন কোন জিনিসটা হইতেছে। ঠিক আছে? আর হইতেছে ভালোভাবে পড়ালেখা করো, নাইলে সেকেন্ড ইয়ারে উঠা রিগ্রেট করবা যে আমার ফার্স্ট আচ্ছা ইয়ারে আচ্ছা। কেন আমি ভালো রেজাল্ট করি নাই। বুঝছো? ঠিকভাবে পড়ো। আর হচ্ছে মাইনর সাবজেক্ট গুলারে গুরুত্ব দিও, শুধু মেজরই পড়ো না, মাইনর গুলাতে খুব ভালো মার্ক তুললে সিজিপিএ ভালো আইসা পড়ে। আর মেজর গুলাতে তো দেখা যায় যে প্রশ্ন একটু হার্ড হয়ে গেলে সিজিপিএ একটু কমে আসে, তো মাইনর গুলা ওইখানে ব্যাকআপ হিসেবে হেল্প করে। বুঝছো? আমার জন্য দয়া করো। আর শোনো, রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত যে পরিশ্রম করতে খুব খারাপ লাগবে, কিন্তু যখন তুমি রেজাল্টটা পাবা, আমি যে রেজাল্ট পাইছি, পায়ে আমি নিজে লাফাইতেছিলাম, মানে কিভাবে সম্ভব মনে হচ্ছিল। কিন্তু পরে আমি ফ্ল্যাশব্যাক করলাম যে আমি কতটা রাত খাটছি, কত পরিশ্রম করছি, এই সব কষ্টে একটা মুহূর্ত আছে যখন খুব সন্তুষ্ট হবা তুমি নিজের উপর। তো ওই সন্তুষ্ট মুহূর্ত পাওয়ার জন্য হচ্ছে একদম খুব ভালোভাবে খাটো, পড়ো, আর লাইফে ভালো কিছু করো, আর আমার জন্য দোয়া করো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ আল্লাহ আপু। হাফিজ আপু, আপু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ক্লাসটা কাটলো না কেন?